বাবা হঠাৎ যেন অনেক বউপ্রেমী হয়ে গেলেন জনাব। এই বউপ্রেমী যদি আগে হতেন তাহলে এতদিনে আমরা হ্যাপি কাপল হইতাম, উইথ 2 ছেলে মেয়ে। মুখ ভেঙে শেহরাম শাহরুখকে কোল থেকে নামিয়ে দিল। 2 হাত শাহরুর কাঁধে রেখে ঝুঁকে শাহরুর চোখে চোখ রেখে বলে উঠল, সেদিন সন্ধ্যায় যেভাবে সিডিউস করেছিলেন ম্যাডাম, নিজেকে কিভাবে সামলিয়েছিলাম তা একমাত্র আমিই জানি। আপনার তখন আমার ভালোবাসা পাওয়ার সময় ছিল না, তাই সবসময় গম্ভীর হয়ে থাকতাম আপনার সামনে। পাছে যদি আপনার মায়ায় গভীরভাবে নিজেকে আবৃত করে আপনার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেলি এই ভয়ে। কিন্তু ঠোঁট কাটা আপনি বারংবার চুমু খাবো মুখ ফসকে বলে ফেলতেন। আর এখন তো আপনাকে চুমু খাওয়ার কথা বললে আপনি মুখ বাঁকান। শাহরু আচরণগত এই কথাতেও মুখ বাঁকালো। শেহরাম শাহরুর মুখ বাঁকানো দেখে হেসে উঠল। হয়েছে, আর মুখ বাঁকানো লাগবে না, রেডি হয়ে নাও, আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোবো। শাহরু ঠোঁট উল্টে বলল, এসেছি তো, একদিনও ঠিক মতো হয়নি, এর মাঝেই যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন, সমস্যাটা কি? ঠোঁট উল্টে। সমস্যাটা হচ্ছে উৎস চৌধুরী ওপেনলি থ্রেট দিয়েছে আমাকে আর আদিতকে যে স্নিগ্ধাকে যেভাবেই হোক বিয়ে করবেন। এমনিতেও ফুলের মন মেজাজ ভালো নেই। এতটা দিন অনেকবার হাসানোর চেষ্টা করেছি, তবুও একবারের জন্য হাসিনি ফুল। যেই ফুল সবসময় দুরন্তপনা বজায় রেখে অন্যকে হাসাতো, সে ফুল গত 2 মাসে একবারও হাসিনি। কতটা মানসিক যন্ত্রণায় আছে আমার ফুল। এমত অবস্থায় উৎস চৌধুরী ফুলকে জোর করে বিয়ে করার কথা বলছে। ভাবো ফুল কতটা ভয় পাচ্ছে। তাছাড়া উৎস চৌধুরীকে সুবিধার মনে হচ্ছে না, ওনার জন্য ফুল এখানে সেফ নয়, তাই যেতে হচ্ছে। ফুলকে নিয়ে আর কোনো রিস্ক নিতে চাই না। আমার ফুল ভালো নেই, আমি চাই না নতুন কোনো মানসিক যাতনা আমার ফুলটাকে ঝরিয়ে দিক। শাহরু শেহরামের দিকে এক দৃষ্টিতেই চেয়ে আছে। শেহরাম শাহরুর এহেন দৃষ্টিতে মৃদু হাসল। 2 হাত শাহরুর গাল স্পর্শ করে বলে উঠল, দাবাই হিসেবে আমি এই কথাগুলো বলেছি, তবে শেরহাম হিসেবে যদি বলি তাহলে এটাই বলবো, উৎস চৌধুরী সব দিক দিয়ে পারফেক্ট এবং ফুলের জন্যও পারফেক্ট। কিন্তু ফুল এখন ঠিক নেই এবং আগামীর কোনো পরিস্থিতির জন্যও প্রস্তুত নয়। উৎস চৌধুরীর চোখে আমি ফুলের জন্য ভালোবাসা দেখেছি, নিখুঁত ভালোবাসা। কিন্তু যেভাবে জোর করে বিয়ে করার কথা হুমকি ধামকি দিচ্ছেন, এটাতে ফুল আরও বেশি মানসিক যাতনায় ভুগবে, যার পরিণতি ফুলের জন্য ভালো হবে না। বুঝতে পেরেছি, এখন সরুন, আমি রেডি হব। খালি সুযোগ পেলেই এমনভাবে চেপে ধরেন কেন? শেহরাম ভ্রু কুঁচকে বলে উঠল, আমার বউ আমি চেপে ধরবো, এটা একান্ত আমার ইচ্ছা। তুমি এই সম্পর্কে বলার কেউ হও না। ঢং। মুখ বাঁকিয়ে। শাহরু আর দাঁড়ল না, শেহরামকে ঠেলে সব গোছ গাছ করা শুরু করলো। শেহরাম কিছুক্ষণ শাহরুর দিকে চেয়ে ফ্রেশ হতে চলে গেল। কথা মতো সবাই ঘন্টা খানিকের মধ্যেই রেডি হয়ে বেরোলো বাড়ি ফিরে যাওয়ার উদ্দেশ্যে। হেলাও ওদের সাথেই ফিরে যাচ্ছে। দুটো বাড়ির মধ্যে একটিতে স্নিগ্ধা, কল্যাণী, মিতালি, নেহাল রায় বসেছেন, আর একটিতে শাহরু, শেহরাম, আদিত্য ও ইলা বসেছে। শেহরাম ড্রাইভারের পাশের সিটে বসেছে, পেছনের সিটে জানলার পাশে বসেছে শাহরু, মাঝখানে ইলা বসেছে আর ইলার পাশে আদিত্য। আদিত্যর পাশে বসে ইলা যেন আকাশের চাঁদ হাতে পেল। আদিত্যকে বিরক্ত করার জন্য বারবার আদিত্যর দিকে চেপে বসছে, আর আদিত্য বেচারা ভ্রু কুঁচকে মুখ গম্ভীর করে ইলার দিকেই চেয়ে আছে। ইলা আদিত্যকে এমন মুখশ্রী বেশ উপভোগ করছে। এদিকে আদিত্যের আর সহ্য হচ্ছে না। মেয়েটা কিছুক্ষণ পরপরই আদিত্যের দিকে সরে আসছে, তার ওপর চুলের ক্লিপ খুলে দিয়েছে। বাতাসের সাথে সাথে ইলা চুল উড়াউড়ি শুরু করেছে, সেই সাথে আদিত্যের মুখে আছড়ে পড়ছে। আদিত্য খুবই বিরক্ত। ইলা ইচ্ছে করছেই আদিত্যকে বিরক্ত করছে। কিয়ৎক্ষণ আদিত্য ইলার দিকে চেয়ে রইল ভ্রু কুঁচকে। ইলা আদিত্যের মুখশ্রীর পানে চেয়ে মিটমিট করে হাসছে। কি ভেবে আদিত্য বাঁকা হাসি দিল তা দেখে ইলা ভ্রু কুঁচকাল। কিছুক্ষণের মধ্যেই টের পেল আদিত্য ইলার কোমরে হাত দিয়ে ইলাকে নিজের দিকে মিশিয়ে নিয়েছে। চোখ বড় বড় করে তাকালো ইলা। আদিত্য বাঁকা হেসে ফিসফিস করে বলে উঠল, অনেক শখ না আমার শরীরের সাথে মিশে যাওয়ার, ভালোভাবে মিশতে পারছিল না দেখে নিজেকে উদ্বেগ নিয়ে তোমাকে নিজের সাথে মিশিয়ে নিলাম। ফিসফিস করে ইলা সর্বাঙ্গ কেঁপে উঠল আদিত্যর ছোঁয়ায়। ঢোক গেলেই নিজেকে শান্ত করার চেষ্টা করলো ইলা। মুখে হালতো হাসি রেখে বলে উঠল, আমি আপনার ছোঁয়া পেতে চাই, জয়াকারে জান অজান। ফালতু হাসি দিয়ে। আদিত্য ইলার এহেন কথায় খুশি হলো না যেন। আদিত্য ভেবেছিল
পাল্টা বিরক্ত করবে ইলাকে, কিন্তু ইলা মেয়েটা তো হাসতো ঠোঁটকটা বেসরম। 4 বছর হাক অবধিও তো লজ্জাবতী ফুলের মতো ছিল, ভালোবাসি বললেও তো লজ্জায় নুয়ে যেত। কিন্তু এখন এখন মেয়েটা বেসরমের মতো কথা বলছে। আদিত্য দাঁতে দাঁত চেপে রাগত স্বরে বলে উঠল, আগে তো ভালোবাসি বললেও লজ্জায় লাল নীল হয়ে যেতে, এখন এখন তোমার লজ্জা কোথায় গিয়েছে? মুখে আটকাচ্ছে না এভাবে বলতে? লজ্জাবিহীন মেয়ে। রাগত স্বরে ইলা শান্ত স্বরে হালতো হাসি দিয়ে কথাটা বললেও ভেতরে ভেতরে পাগলের মতো হাসছে। পুনরায় ইরা বলে উঠল, প্রেমিকের কাছে কিছু লজ্জা যান আপনি আমার কাছে, আর আপনার কাছে আমি লজ্জা পেলে আমার শাশুড়িমার ঠাম্মি কিভাবে হবে? বাড়ি আশ্চর্যজনক কথা। শান্ত স্বরে আদিত্য দাঁত কিরমির করে উঠল। হিলার কোমর থেকে হাত সরিয়ে বিরক্তির সহিত বলে উঠল, অসভ্য মেয়ে, মুখে লাগাম টাঙাও নয়তো। আদিত্যের কথা শেষ না করতে দিলে হিলা ধীর কণ্ঠস্বরে বলে উঠল, নয়তো নয়তো কি? চুমু খেয়ে মুখে লাগাম টেনে দেবেন? হাউ রোম্যান্টিক! আপনার মতো রোম্যান্টিক একটা হাজবেন্ডকে পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করছি। আহা, চিত্ত জুড়িয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে। ধীর কণ্ঠস্বরে আদিত্য কঠোর চাহনিতে ইলার চোখে চোখ রাখতে ইলা চোখ টিপ দিল। আদিত্য বিড়বিড়িয়ে অসহ্যকর বলে নজর সরিয়ে বাইরে রাখো। আর ইলা সে তো দিব্যি আরামে আদিত্যের গা ঘেঁষে রয়েছে। এদিকে আদিত্য ইলার কাণ্ড পুরোপুরি আর চোখে দেখলো শাহরুখ। শাহরুর প্রচুর হাসি পাচ্ছে ওদের এহেন কাণ্ডে। আদিত্য ইলার কথাবার্তা সবটা না শুনলেও ইলা আদিত্যকে জান বলে কিছু বলছে এইটুকু শুনতে পেয়েছে। আদিত্যের মুখভঙ্গি দেখে প্রচুর হাসি পেয়েছিল শাহরুর ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। আদিত্য ইলার ওপর কোনো বিষয় নিয়ে অভিমান করে আছে বেশ বুঝতে পারলো শাহরুখ। গোটা পৃথিবীতে খোঁজো আমার মতো কে তোমারে এত ভালোবাসে, এই মনের ঘরে এসো, এই বুকের বাপাশেতে তোমার নামই জপে। ইলা ফিসফিস করে আদিত্যের কাঁধে তুতনি রেখে গেয়ে উঠল। আদিত্য ভ্রু কুচকে ইলার মুখশ্রীর পানে চেয়ে রইল। ইলা আলতো হাসলো। তেরামি বাদ দিয়ে বাড়ি গিয়ে সোজা টালবাহানা ছাড়া আমাকে বিয়ে করবেন, অন্যথা আপনাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলবো। বজ্র কণ্ঠে ইলার বাক্য বচনে আদিত্য ভ্রু না কুচকেই পারল না। বাজখাই কণ্ঠে বলে উঠল, এই মেয়ে হয়ে তুলে নিয়ে গিয়ে বিয়ে করার থ্রেট দিচ্ছ? কানের নিচে একটা দিলে কান্না করতে করতে বিছানায় সাগর তৈরি করে ফেলবে, নিজের লিমিট ক্রস করতে আসবে না। বাজখাই কণ্ঠে হিলা মুখে হাত দিয়ে মিটপিট করে হাসলো। মুখে হাসি বিদ্যমান রেখে বলে উঠল, আমি তো জানি আমি লিমিট ক্রস করলে আপনি রেগে আমায় বিয়ে করে ফেলবেন, অতঃপর আমাদের ডজন খানিক বেবি হবে। হাই হাই, मैं तो फिदा हो गया। মিট মিট করে হেসে আদিত্য মুখভঙ্গি এমন করলো যেন রাজ্যের বিরক্তি সে ইলার উপরে। জানলার দিকে মুখ করে আদিত্য বিড়বিড়িয়ে বলে উঠল, ন্যাকা ষষ্ঠী জানি কোথাকার। বিড়বিড়িয়ে ইলা একগাল হেসে আদিত্যের এক হাত জড়িয়ে ধরলো। আদিত্য ছাড়িয়ে নিতে গিয়েও নিল না। আদিত্য মূলত ইলাকে চায়, ভীষণভাবে চায়, কিন্তু তার জীবনে সে যে পাপ করেছে সেই পাপের আঁচ সে ইলাকে স্পর্শ করতে দিতেই চায় না। সবটা ভেবেই দীর্ঘশ্বাস ফেলল আদিত্য। এদিকে শাহরুখ মুখ গোমরা করে একবার শেহরামের দিকে তাকাচ্ছে, একবার জানলা দিয়ে বাইরের দিকে তাকাচ্ছে, তো আবারও একবার হাড়ি পেতে আদিত্য ইলার কথাবার্তা শোনার চেষ্টা করছে। বিরক্তিতে শাহরুখ চোখ মুখ কুঁচকে এলো, বিড়বিড়িয়ে বলে উঠল, ভাল লাগে না এইভাবে কতক্ষণ বসে থাকার জায়গা? এই লোক পাশে থাকলেও বসে থাকা যেত। কি একা একা একজোড়া কবুতরের পাশে বসে ওদের ঠুকরে ঠুকরি দেখছি। বিড়বিড়িয়ে কক্সবাজার টু ঢাকা জার্নি করে প্রায় সকলেই ক্লান্ত। রাত হয়ে এসেছে অনেকটা। কল্যাণী ইলাকে রায় বাড়িতে থাকতে বললেন, কিন্তু ইলা থাকবে না, সে বাড়িতেই যাবে। শেষে কল্যাণী আদিত্যকে বললেন ইলাকে বাড়িতে ছেড়ে আসতে। আদিত্য এক নজর ইলার দিকে তাকিয়ে গাড়ির উদ্দেশ্যে গিয়ে বসলো। ইলা মৃদু হেসে গাড়িতে গিয়ে উঠল। খাবার টেবিলে প্লেটের দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে শাহরুখ। এতদিন যা খেত তার চেয়েও 2 গুণ বেশি খাবার প্লেটে। শাহরুখ অসহায় চোখে
পাশেই বসা শেহরামের দিকেই তাকালো। শেহরাম ইশারা করলো খাওয়া শুরু করতে। শারু একে একে কল্যাণী, নেহাল রায়, স্নিগ্ধা, আদিত্য ও মিতালির দিকে তাকালো। মিতালির দিকে তাকাতেই মিতালি বলে উঠলেন, সবাই দেখে হা করে তাকিয়ে থাকলে কি তোমার প্লেটে সব খাবার উধাও হয়ে যাবে? এসব তোমাকে খেয়ে শেষ করতে হবে, তাই তাড়াতাড়ি শুরু করো। শারুর আর করার কিছুই রইল না। সবাই একসাথে জেঁকে ধরেছে তাকে সব খাবার শেষ করানোর জন্য। ভগত্যা শারুকে খাওয়া শুরু করতে হলো। শারুর নজর গেল কল্যাণীর পাশে থাকা স্নিগ্ধার দিকে। স্নিগ্ধা মুখে মৃদু হাসি ঝুলিয়ে চেয়ে আছে তার দিকে। শারু ভাবলো স্নিগ্ধার সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু স্নিগ্ধার সাথে হয়ে যাওয়া ঘটনার পর স্নিগ্ধা একেবারেই নিশ্চুপ নির্বাক হয়ে গেছে। শারু চেয়েও স্নিগ্ধার সাথে তেমন কথা বলতেই পারেনি। সব ভেবে দীর্ঘশ্বাস ফেলল শারু। মৃদু কণ্ঠস্বরে বলে উঠল, এত সব আমি খাবো কিভাবে? আমার পক্ষে সম্ভব নয়। মৃদু কণ্ঠস্বরে। শারুর কথা পুরোপুরি শেষ না হতেই হুট করেই স্নিগ্ধা বলে উঠল, দা ভাই খাইয়ে দিলে নিশ্চয়ই খাবে। দা ভাই বৌদিকে খাইয়ে দাও। থেমে থেমে খাওয়া বাদ দিয়ে সবাই স্নিগ্ধার দিকেই তাকালো। মেয়েটা আজ এতটা দিন পর নিজ ইচ্ছাকৃত কিছু বলেছে। এদিকে সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে স্নিগ্ধা অস্বস্তিতে মাথা নিচু করে ফেলল। কল্যাণী হালকা কেশে বলে উঠলেন, স্নিগ্ধা মা যেহেতু বলেছে, শেহরাম নিজ হাতে খাইয়ে দে শাহরুখকে। হালকা কেশে শারু শেহরামের দিকে আর চোখে তাকালো। শেহরাম হালকা হেসে শারুর প্লেট থেকে এক লোকমা নিয়ে শারুর মুখের সামনে ধরলো। শারু শেহরামের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। শেহরাম ইশারা করলো মুখ হাঁ করতে। শারু মুখ হাঁ করে খাবারটুকু খেয়ে নিল। খাওয়া শেষ হতেই স্নিগ্ধা বলল, এই না বললে সবটা খেতে পারবে না? দা ভাই খাইয়ে দিতেই তো সবটা খেয়ে নিলে। স্নিগ্ধার কথায় বেশ লজ্জা পেল শারু। খাওয়ার টেবিলে শ্বশুর শাশুড়ি, জেঠি শাশুড়ি, ভাসুর এতগুলো মানুষের সামনে শেহরামের হাতে খাবার খেলো। ভাবতেই শারুর কান গরম হয়ে এলো। বৌদি আজকে আমি তোমার সাথে ঘুমাবো। নিচু স্বরে স্নিগ্ধা এই কথা বলে নীরবে উঠে ধীর পায়ে নিজের কক্ষের দিকে এগিয়ে যেতে থাকলো। কল্যাণী বহুদিন পর মেয়েটাকে এমন নিজ ইচ্ছায় কথা বলতে ও শারুর সাথে একসাথে ঘুমাবার কথা বলতে দেখে খুশি হলেন। কল্যাণী মনে প্রাণে চাইছেন স্নিগ্ধা আবারও আগের মতন প্রাণ বন্ধ হয়ে উঠুক। শারু বেশ খুশি হলো। অনেকদিন পর স্নিগ্ধার সাথে ঘুমাবে। আসলে ঘুমাবে কম, গল্প করবে বেশি। শারু উৎফুল্ল মনে নেচে উঠে স্নিগ্ধার ঘরের দিকে আগত হতে নিলে শেহরাম চাপা স্বরে বলে উঠল, প্রথমে ঘরে এসো, তারপর স্নিগ্ধার ঘরে যেও, আর দ্রুত উঠা চলা করবে না একদম। চাপা স্বরে। শারু যেতে নিয়েও ভ্রু কুচকে মুখ গম্ভীর করে তাদের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। শেহরামও শারুর পিছু পিছু উঠে গেল। টেবিলে বসে থাকা মিতালি, কল্যাণী ও নিহাল রায় মিটমিট করে হাসলেন। আদিত্যের খাওয়াও প্রায় শেষ। আদিত্য উঠে যেতে নিলে কল্যাণী কড়া গলায় আদেশের স্বরে বলে উঠলেন, যেখানে বসে আছিস সেখানে বসে থাক, ঘরের থেকে এক পাও বাড়াবি না। আদিত্য ভ্রু কুচকে সদ্য টেবিল থেকে উঠতে যাবে এমন অবস্থায় দাঁড়িয়ে আছে। কল্যাণীর এমন কড়া কণ্ঠের আদেশ সুযোগ বাণী শুনে চুপচাপ ভ্রু কুচকে কল্যাণীর কণ্ঠের কঠোরতা বজায় রেখে বলে উঠলেন, সবটা কি পুতুল খেলা পেয়েছিস? মেয়েটা তোকে ভালোবাসে, তোর জন্য পারফেক্ট, যথেষ্ট সরল, ভদ্র, সভ্য, শান্তশিষ্ট, সবাইকে মান্য করে চলে। তুমিও ওকে ভালোবাসো, সেখানে কেন তুমি ওকে বিয়ে করবে না বলছো? সমস্যাটা কোথায়? বয়স তো তোমার কম হয়নি। আমার কি ছেলে বউকে আদর যত্ন করতে ইচ্ছে হয় না? কড়া কণ্ঠে আদিত্য বুঝলো ইলাকে বিয়ে করার কথা বলছেন কল্যাণী। তবুও আদিত্য ভাবটা এমন করলো যেন কল্যাণী কোন মেয়ের কথা বলছে বুঝতেই পারছে না আদিত্য। সরল কণ্ঠে বলে উঠল, কোন মেয়ের কথা বলছো মা? সরল কণ্ঠে। কল্যাণী রাগ দেখালেন। রাগান্বিত স্বরে বলে উঠলেন, নাটক করবে না একদম। তুমি ভালো করেই বুঝেছো কোন মেয়ের কথা বলছি। ইলার কথা বলছি। শোনো, আমি তোমার কোনো বাহানা দেখতে চাই না। সামনের মাসেই তোমার আর ইলার বিয়ে হবে, অ্যান্ড দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। রাগান্বিত স্বরে। আদিত্য মুহূর্তের মাঝেই ভাবনায় হারালো। কিছুক্ষণ অতিবাহিত হতেই আদিত্যের মুখশ্রীতে রাজ্যের গম্ভীরতা ভর করলো। গম্ভীর স্বরেই বলে উঠল, নেক্সট মান্থ 1 তারিখে আমি কানাডা ফিরছি। গম্ভীর স্বরে। কল্যাণী সহ মিতালি, নেহাল রায় অবাক হলেন। ভরকে যাওয়া দৃষ্টিতে চাইলেন আদিত্যের দিকে।
কল্যাণী অবাকের স্বরে বলে উঠলেন, নেক্সট মান্থ কানাডা ফিরছি মানে? তুই আবার আমাদের ছেড়ে চলে যাবি? অবাক স্বরে। একেবারের জন্য তো যাচ্ছি না। নেহাত কলেজের প্রিন্সিপালের সাথে আমার ভালো সম্পর্ক, তাই আমাকে 4 মাসের লম্বা ছুটি দিয়েছেন। সময় ফুরিয়ে আসছে, আমাকে নেক্সট মান্থ যেতে হবে মা। গম্ভীর কণ্ঠস্বরে। কল্যাণী নিশ্চুপ হয়ে রইলেন। হঠাৎ ওনার বিপুল রায়ের কথা মনে পড়ল। মানুষটাকে বহুদিন হলো দেখেনি কল্যাণী, কণ্ঠস্বর অবধি শুনতে পায়নি। দীর্ঘশ্বাস ছেড়ে কল্যাণী বলে উঠলেন, ঠিক আছে যেও, তবে শীঘ্রই বাংলাদেশ ব্যাক করে এখানে কোনো জব করো। দীর্ঘশ্বাস ছেড়ে কল্যাণী নিজের কথা বলে আর বসে থাকলেন না। টেবিলের এঁটো প্লেটগুলো নিয়ে রান্নাঘরের দিকে গেলেন। মিতালি কল্যাণীকে সাহায্য করার জন্য কল্যাণীর পিছু পিছু গেলেন। নেহাল রায় আদিত্যের কাঁধে হাত রেখে, এবার আর দূরত্ব তৈরি করো না, দাভাইকে সঙ্গে করে নিয়ে এসো বলেই নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়ালেন। একা আদিত্য খাবার টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছে। শেষে ফোঁস করে একটা শ্বাস ত্যাগ করে দেও তার কক্ষের দিকে পা বাড়ালো। স্নিগ্ধার কাছে যাচ্ছ ভালো কথা, রাত জেগে গল্প করতে যেন না দেখি। এখন রাত জাগলে তোমার জন্য প্রবলেম হবে, সেই সাথে স্নিগ্ধারও প্রবলেম হবে। দ্রুত ঘুমিয়ে পড়বে। কড়া কণ্ঠে। শারু চোখ মুখ কালো করে মেঝের দিকে চেয়ে রইল। কতক্ষণ ধরে লোকটা কড়া গলায় কথা শুনিয়েই যাচ্ছে। এদিকে শারুর এমন মুখভঙ্গি দেখে সেহরাম কড়া কণ্ঠেই বলে উঠল, এদিকে তাকাও, তাকাও বলছি। কড়া কণ্ঠে। শারু তাকালো না। সেহরাম দুহাতে শারুর গাল স্পষ্ট করে শারুর মুখশ্রী নিজের দিকে ফেরালো। শারু নিজেকে ছাড়ানোর চেষ্টা না করে চোখ বন্ধ করে আছে। এর মানে সে বোঝাতে চাচ্ছে কিছুতেই সেহরামের দিকে তাকাবে না। সেহরাম মৃদু হেসে দিল শারুর মুখভঙ্গি দেখে। শারুকে নিজের সাথে মিশিয়ে ঠোঁট বাড়িয়ে হালতো করে চুমু খেলো শারুর ঠোঁটে। শারু ফট করে চোখ মেলে তাকালো। নিজের দু গাল থেকে সেহরামের হাত সরিয়ে বলে উঠল, এসব চুমু টুমু খাওয়ার চিন্তা ভাবনা ভুলেও করবেন না। ঠোঁটে একদম 24 ঘন্টা থাকার লিপস্টিক লাগিয়ে দেব। কোথাও নিজের মুখ দেখাতে পারবেন না। সরুন, যাচ্ছি আমি। আমাকে বাবা বানানোর শাস্তি কিন্তু আরো বাড়বে। পারেননি তো শুধু এই একটা কথাই বলতে। শুধু বলতে নেই, কাজেও দেখাবো। এখন চুমু দাও আমাকে। আচ্ছা দিব, চোখ বন্ধ করুন। শারুর সরল কথায় সেহরাম সত্যি নিজের চোখ বন্ধ করলো। শারু সেহরামের কান মূলে আর 1 সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পদে বেরিয়ে গেল রুম থেকে। এদিকে সেহরাম শক্ত করে চোখ মেলে দেখলো শারু পালিয়েছে। দরজার দিকে তাকিয়ে দেখলো শারু মাথা ঢুকিয়ে উঁকিয়ে দিয়ে তাকে মুখ ভেঙ্গালো। সেহরাম এগিয়ে যেতে নিলে শারু দৌড় দিল স্নিগ্ধার রুমের উদ্দেশ্যে। সেহরাম বিড়বিড়িয়ে বলল, শান্তিতে কোনো কালেই একে চুমু খেতে পারলাম না, কোনো না কোনোভাবে বাগড়া দিবেই দিবে। চুমু খেতে গেলেই শিং মাছের মতো নড়াচড়া করবার। উফ। বিড়বিড়িয়ে। রাত 2 বাজে, ঘুমাতে না গিয়ে তুমি আমার সাথে ঝগড়া করতে বসছো। কঠোর কণ্ঠস্বরে। কৌশল চৌধুরী রাগের সহিত বলে উঠলেন। ইলা তার চেয়েও দ্বিগুণ রেগে বলে উঠল, তুমি এটাকে ঝগড়া ভাবলে ঝগড়াই। তুমি কেন আদিতকে বলেছিলে আমার বিয়ে হয়ে যাচ্ছে? তোমার জন্য আদিত আজকে আমাকে ভালোবেসেও স্বীকার করছে না যে উনি আমাকে ভালোবাসেন। কৌশল চৌধুরী মেয়ের রাগান্বিত কণ্ঠস্বরের বাক্য বচন শুনে আরো রাগান্বিত হলেন। রাগান্বিত কণ্ঠস্বরে বলে উঠলেন, একটা বেকার জেল যাওয়া ছেলেকে তখন তুমি ভালোবাসতে? শোনো, আবেগ দিয়ে পৃথিবী চলে না, আবেগ থেকে বেরিয়ে আসো। এবার শুধু অনার্স ফাইনাল ইয়ারটা তোমার শেষ হোক, তোমাকে বিয়ে দিয়েই ছাড়বো। দ্বিগুণ রাগী স্বরে। তুমি তোমার কথা বলেছো, আমি শুনেছি, এখন তুমি আমার কথা শুনবে। আদিত, ওনাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না, আমার সোজা উক্তি। একে তো আমার আর আদিত ওনার সাথে অন্যায় করেছো, তার উপর অন্য মানুষের সাথে আমার বিয়ে দেওয়ার কথা বলছো। তুমি যদি তোমার কথায় অটল থাকো তাহলে তুমিও জানো আমি তোমার মেয়ে। তোমার যতটুকু রাগ আছে আমারও ততটুকুই আছে, আমিও আমার কথায় অটল থাকবো। রাগান্বিত কণ্ঠস্বরে। ইলা আর দাঁড়ালো না। কৌশল চৌধুরীর কক্ষ থেকে হনহন করতে করতে বেরিয়ে গেল। কৌশল চৌধুরীর পাশেই ওনার স্ত্রী অর্থাৎ ইলার মা প্রমীলা চৌধুরী নিশ্চুপ হয়ে বসে আছেন। এখন উনি কিছু বলা মানে, কৌশল চৌধুরী মেয়েকে দেখে রাখতে পারোনি? তুমি তুমি থাকতে ও এত তেজি কিভাবে হলো? বলে ওঠা।
প্রমীলা চৌধুরী কিছু না বলা সত্ত্বেও কৌশল চৌধুরী রাগান্বিত চোখে ওনার দিকে চেয়ে সোফা থেকে উঠে বিছানার দিকে আগত হলেন ঘুমানোর জন্য। প্রমীলা চৌধুরী দীর্ঘশ্বাস ফেললেন। ইলা নিজের কক্ষে এসে রাগে পায়চারি শুরু করলো। ফোনটা হাতে নিয়ে আদিত্যকে ফোন দিল। একবার রিং হতেই আদিত্য কল রিসিভ করলো। ঘুম জড়ানো কণ্ঠে অস্পষ্ট স্বরে পড়ে উঠল, হু, কে বলেছে? ঘুম জড়ানো কণ্ঠে ইলা যেন আরো দুঃখুদ্ধ হলো। এদিকে আদিত্যকে বিয়ে করার জন্য রাত 2টা বাজে বাবার সাথে এক ধাপ তর্ক করে আসলো, আর আদিত্য কিনা ঘুমাচ্ছে। ইলা দাঁতে দাঁত চেপে বলে উঠল, ফিউচার আপনাকে খুন্তি দিয়ে আদর করা নারী বলছি, কিসের এত ঘুম? হ্যাঁ, উঠুন। দাঁত চেপে শেষোক্ত এক প্রকার ধমকেই বলে উঠল ইলা। এদিকে ইলার এহেন কথাবার্তা আর এহেন ধমকে ঘুম ছুটে গেল আদিত্যের। ফোন কর্ণ থেকে নামিয়ে দেখলো হালু অর্থাৎ ইলার নাম্বার। ইলাকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় ইলা জোর করে নিজের নাম্বার আদিত্যের ফোনে সেভ করিয়েছিল বউজান দিয়ে। সাথে আদিত্যের নাম্বারও নিজের ফোনেই সেভ করে নিয়েছিল, কারণ কিছুদিন আগেই আদিত্য নাম্বার পাল্টে ফেলেছে। আদিত্য পরে অবশ্য বউজান নিকনেম হালু দিয়ে সেভ করেছিল। ইলার এমন রাগান্বিত কণ্ঠস্বর শুনে আদিত্য গম্ভীর কণ্ঠস্বরে বলে উঠল, এই মেয়ে, এই রাত বিরাতে আমার কেন ফোন করছো? ঘুম নিদ্রা নাই তোমার? গম্ভীর কণ্ঠস্বরে ইলার রাগ যেন আরো বৃদ্ধি পেল। দাঁত কিরমির করে বলে উঠল, আপনার সাথে পচা কথা বলবো বলে রাত বেরাতে কল দিয়েছি। কোনো সমস্যা আপনার? আসুন, বাচ্চা পরিকল্পনা করি। দাঁত কিরমির করে আদিত্য আরো গম্ভীর হলো। রাত 2টো বাজে, এই সময়ে এই মেয়ে কোন দিয়ে বাজে বকছে। আদিত্যের ইচ্ছে করছে এক ধমক মারতে ইলাকে। নেহাত অনেক রাত হয়েছে, এখন চেঁচালে পাশের ঘরেই থাকা মা উঠে এসে রিমান্ড দেওয়া শুরু করবে আদিত্যকে। আদিত্য গম্ভীর কণ্ঠে বলে উঠল, অসভ্য মেয়ে, মুখে আটকায় না। দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছে তোমার মুখ, কন্ট্রোল করো, না হয় আমি। গম্ভীর কণ্ঠে আদিত্যকে বলতে না দিয়ে ইলা বলে উঠল, না হয় আপনি কন্ট্রোলেস হয়ে পড়বেন, পরে করতে গিয়ে বিয়ে সেরে বাসরও সেরে ফেলবেন, তারপর আমাদের ডজনখানেক বাচ্চা হবে। এই তো ঠিক আছে, আমি রাজি। স্ক্রু ঢিলা পুরুষ মানুষ কোথাকার। রাতে 2টো বাজে, আমি বাবার সাথে তর্ক করে এসেছি আপনাকে বিয়ে করব বলে, আর আপনি ঢুস ঢুস শব্দ করে করে ঘুমাচ্ছেন। শুধু বিয়েটা হোক, একসাথে 3টা বাচ্চার মা হব, সবার পটে আপনাকে দিয়েই পরিষ্কার করাবো। স্ক্রু ঢিলা পুরুষ মানুষ কোথাকার। রাগী স্বরে আদিত্য এবার যেও রাগ সামলাতে পারল না, ধমকেই বলে উঠল, শাট আপ, বাজে কথা একদম বলবেন না, নয়তো ঘুম বাদ দিয়ে এই মুহূর্তে তোমার বাড়িতে এসে তোমার কানের নিচে এমন মারবো না, কেঁদে সমুদ্র বানিয়ে ফেলবে। এক বাচ্চার মা হতেই দম বেরিয়ে যাবে, যেখানে 3টা বাচ্চা মা হওয়ার স্বপ্ন দেখে। চুয়ারে একদম গাল লাল করে দিব। অসভ্য মেয়ে, ফোন রাখো। ধমকের স্বরে আদিত্যের ধমক খেয়ে ইলা কাঁদো কাঁদো হয়ে উঠল। আপনি ভালো না, কথা বলবো না আপনার সাথে। বলেই ফোন কেটে দিল। আদিত্য ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো। এই মেয়ে কি জীবনেও তাকে শান্তি দিবে না? দিনে তো অশান্তি দিয়েই রাতেও অশান্তি দেয়। 2 হাত মাথার চুল টেনে ধপ করে শুয়ে পড়লো আদিত্য। অসভ্য, চোরের মতো আমায় কোলে তুলে কেন নিয়ে আসলেন? রাগত স্বরে শারুর বাক্য বচনে সেরাম ভ্রু উচকেই বলে উঠল, বউ বাচ্চা ছাড়া ঘুম আসে না, তাই আমার বউ বাচ্চা আমি তুলে নিয়ে এসেছি। এতে তোমার কি? তুমি বলার কে? ভ্রু কুচকে শারু নাক ফুলে নিশ্চুপ হয়ে শেহরামের বুকে গুটিয়ে রইল। শেহরাম আলতো হেসে 2 হাতে বুকের সাথে জড়িয়ে নিল শারুকে। সময় এখন রাত 3টা। শেহরাম হাজার চেয়েও ঘুমাতে পারেনি। এতদিন শারুকে জড়িয়ে ঘুমানোর অভ্যেস তৈরি হওয়াতে আজকে শারু নেই বলে শেহরামের ঘুমিয়ে আসছিল না। শেষে এপাশ ওপাশ করতে করতে ঘড়ির কাঁটা 3টায় এসে থামতেই উঠে চলে গেল শাহরুখকে নিয়ে আসতে। ভাগ্য ভালো দরজার ভেতর থেকে লাগানো ছিল না, না হয় শাহরুখকে নিয়ে যেতেই পারত না শেহরাম। শাহরুর মাথায় চুমু দিয়ে শেহরাম প্রশান্তিতে চোখ বুঝল। নতুন ভোরের আগমন, সে সাথে নতুন একটা বাড়ির। শাহরুর ঘুম থেকে উঠে রান্নাঘরের দিকে গেল সবার জন্য নাস্তা তৈরি করতে। শাহরু ভেবেছিল এত সকালে একমাত্র সেই প্রথম উঠেছে, কিন্তু না, শাহরু শাশুড়ি মিতালিও রান্নাঘরে উপস্থিত রয়েছেন। শাহরু ওনাকে দেখে একটু ইতস্ত বোধ করলো। প্রেগনেন্সির আগ থেকে মিতালি আর প্রেগনেন্সি নিয়ে কথা শুনেনি শাহরুকে।
কথা তেমন বলতেনই না, যতটুকু বলতেন সবটাই শারুর নিজের প্রতি খেয়াল রাখতে বলতেন। শারু গুটি গুটি পায়ে এগিয়ে গেল মিতালিকে সাহায্য করার জন্য। মা রুটি আমি বেলে দেই? শারু নিচু কণ্ঠে প্রশ্ন করল মিতালিকে। মিতালি শারুর দিকে চেয়ে মিষ্টি হেসে বলে উঠলেন, তোমার রুটি বেলা লাগবে না, এত সকালে কেন উঠছো? এই সময়ে পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার, আর এখন কোনো কাজ করা লাগবে না, যাও বিশ্রাম নাও। মিষ্টি হেসে। শারুর কেন জানি মিতালির এমন ব্যবহার একবার ভালো লাগে, আরেকবার ভালো লাগে না। কারণ মাঝে মধ্যে মনে হয় শাশুড়ি তার ভালো হয়ে গিয়েছে, এখন থেকে আর ঝগড়া করবে না। আবার মনে হয় ঝগড়ার সময়টাই সুন্দর ছিল। মাঝে মধ্যে ঝগড়া ভালো না লাগলেও ঝগড়ার সময়টা শারুর ভালো লাগতো শারুর কাছে। শারু নিচু কণ্ঠে আবারও বলে উঠল, আমি পারবো মা। আমি জানি পারবে, তবে আমি করতে দেব না। যাও এখন ঘরে যাও, বিশ্রাম নাও, নাস্তা তৈরি হয়ে গেলে সবাইকে ডেকে নেব। শারু আর একটাও শব্দ করলো না, নিশ্চুপ পায়ে ঘরে গেল। বিছানায় বসতে শেহরাম শুয়ে থাকা অবস্থায় শারুর কাছে গিয়ে পেছন থেকে দু হাতে শারুর কোমর জড়িয়ে কোমরে ঠোঁট ছোঁয়ালো। আচমকা শেহরামের এহেন কাণ্ডে ভরকে গেল শারু। শেহরামের হাত চাইতেও সরাতে পারল না শারু। শেহরাম শারুকে নিজের কাছে টেনে শারুর কানে কানে বলে উঠল, আমার ঘুমে ব্যাঘাত ঘটিয়ে উঠে গিয়েছো, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে জান। ফিসফিস করে শারু নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া শুরু করলো। শেহরাম নিজের অধর শারুর অধরের সাথে মিশিয়ে দিল। কিয়ৎক্ষণ উষ্ণ আবেশ বজায় থাকলেও শেহরাম জোরে একটা কামড় বসালো শারুর অধরে। শারু ব্যথাত দৃষ্টিতে শেহরামের দিকে চাইল। শেহরাম মৃদু হেসে কামড় দেওয়া স্থানে আলতো চুমু খেলো। রোজ সকালে এভাবে আমার ঘুমে ব্যাঘাত ঘটিয়ে উঠেছেও, তাহলে রোজ রোজ সকালে তোমায় এমন শাস্তি দিতে পারবো। তোমায় এমন শাস্তি দিতে আমি প্রতিদিনই, কেন প্রতি মিনিটই ইচ্ছুক। মৃদু হেসে, পুরুষ মানুষের কাছে আসলে নারীর ধর্ম হচ্ছে নিজের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করা। সেখানে দেখেছি তুমি নিজেকে নিস্তেজ করে নির্লিপ্তভাবে চেয়ে আসো আমার দিকে। কি আমার প্রেমে পড়লে নাকি? ধীর কণ্ঠে উচ্ছের ধীর কণ্ঠস্বরের বাক্য বচন শুনে স্নিগ্ধা নির্লিপ্তভাবে চেয়ে রইল উচ্ছের মুখশ্রী পানে। কিয়ৎক্ষণ প্রহর অতিবাহিত হওয়ার পরে শান্ত স্বরে স্নিগ্ধা বলে উঠল, আগেরবার আপ্রাণ চেষ্টা করেও নিজেকে বাঁচাতে পারিনি, এবারও নিশ্চয়ই বাঁচাতে পারবো না। শুধু শুধু চেষ্টা করে লাভ নেই, সম্মানহানি করতেই তো তুলে এনেছেন, করুন। আপনাদের মতো চরিত্রহীন পুরুষ মানুষদের কাছ থেকে আর কী বা আশা করা যায়? শান্তস্বরে। উচ্ছের প্রচুর রাগ উঠল স্নিগ্ধার কথায়, তবুও রাগটাকে চাপা দিয়ে বাঁকা হাসলো। সদ্য কিনে আনা নতুন সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সিগারেট ধরালো উচ্ছ। মুখে দিল না, দুই আঙ্গুলের ভাঁজে চেপে ধরে মৃদু হেসে বলল, আমি ছাড়া আমার মায়ের পৃথিবীতে কেউ নেই। আমাকে নিয়ে আমার মা অনেক স্বপ্ন দেখত এবং এখনও দেখে। মা যাতে কোনোদিনও কষ্ট না পায় তার জন্য কিছুক্ষণ আগ অব্দি পর্যন্ত সিগারেট ছুঁয়নি, কোনোদিন মেয়েদের সংস্পর্শে আসেনি। এই প্রথম তোমার এবং এই সিগারেটের সংস্পর্শে আসলাম। তবুও যদি চরিত্রহীন উপাধি দাও, এই ক্ষেত্রে আর কী বা বলতে পারি, দাও। এমনিও পুরুষ মানুষকে নিজের ব্যক্তিগত নারীর কাছে চরিত্রহীন হতেই হয়, নো প্রবলেম। মৃদু হেসে স্নিগ্ধার কোনো ভাবোদয় হলো না। সে নির্লিপ্ত ভঙ্গিতে চেয়ে আছে উচ্ছের দুই আঙ্গুলের ভাঁজে চেপে ধরা সিগারেটটার দিকে। উচ্চ ঠোঁট স্পর্শ করছে না সিগারেট, হাতের আঙ্গুলে চেপে ধরে রেখেছে। স্নিগ্ধা কিছু বলছে না দেখে উচ্চ আবারও বলে উঠল, আমার বউ হতে রাজি হয়ে যাও। এটা কিন্তু অনেক বড় একটা অফার স্টক আউট হলে কিন্তু পরে কাঁদলেও অফার পাবে না জান। ঠোঁট চেপে হেসে স্নিগ্ধার ভ্রু খানিকটা কুচকানো, কণ্ঠে বিরক্ত মিশিয়ে বলে উঠল, বিরক্তিকর, আপনার এসব বাজে কথা শুনতে আমি মোটেও ইচ্ছুক নই। কেন? তুমি কি অন্য কিছু করতে ইচ্ছুক? আই মিন কিছু মিছুর ইঙ্গিত আর দিচ্ছ নাকি? ঠোঁট টিপে চরিত্রহীন। রাগ মিশ্রিত কণ্ঠে উচ্চ হাসল। স্নিগ্ধা দেয়ালে পিঠ ঠেকিয়ে বসেছিল আর উচ্চ বিছানা থেকে উঠে এসে উচ্চ স্নিগ্ধাকে কোলে তুলে নিল। স্নিগ্ধা টু শব্দও করল না, চুপচাপ উচ্ছের কোলে স্থির হয়ে রইল। উচ্চ মুখ ভার করেই বলে উঠল, ভাবলাম শিং মাছের মতো লাফালাফি করবে, তা না। তুমি দেখছি আমার বাহুডোরে নিজেকে সমর্পণ করে দিয়েছো। মুখ ভার করে। আপনি যদি বুঝতেন আপনার স্পর্শে আমার ঠিক কতটুকু ঘৃণা হচ্ছে, তাহলে এসব বলার ভাষা পেতেন না।
ঘৃণা থেকে ভালোবাসা জন্মায়। যাক, আমার হাতে তাহলে সুযোগ আছে তোমার মনে আমার জন্য ভালোবাসার জন্মানোর। তোমার মনে যেহেতু আমার জন্য ঘৃণা আছে, সেহেতু ভালোবাসা জন্মাবে। ভালোই, শুনে খুশি হলাম। স্নিগ্ধা কিছুই বলল না। বলার মতো তার হাতে আর কিছুই নেই। বহুদিন ধরে পড়ালেখা থেকে দূরে ছিল স্নিগ্ধা। গত রাতে শারুর সাথে মন খুলে অনেকগুলো দিন পর কথা বলেছে। এই চার দেওয়ালের মাঝখানে স্নিগ্ধা এক প্রকার দুমড়ে মুচড়ে মারা যাচ্ছিল। কিন্তু সে মরতে চায় না, বহুদিন বাঁচতে চায়, প্রাণ ভরি নিঃশ্বাস নিতে চায়, সবটা নতুন করে শুরু করতে চায়, নিজেকে শক্ত করে তৈরি করতে চায়। অনেকদিন পর সিদ্ধান্ত নিয়েছিল আজকে থেকে সে কলেজে যাবে, পড়াশোনা করবে, সবার সাথে হাসি খুশি থাকবে। তার কথা শুনে সবাই কত খুশি হয়েছিল। আদিত্য গাড়ি করে স্নিগ্ধাকে কলেজে নামিয়ে দিয়ে এসেছিল। কলেজে এতদিন পর সবাই তাকে দেখে বেশ অবাক হয়েছিল। তার বন্ধুমহল তাকে দেখে অনেক খুশি হয়েছিল। কাছে কয়েকজন বাঁকা দৃষ্টি আর কটু কথা বলেছে, যার স্বভাব যেমন, স্নিগ্ধা সেসব পাত্তা দেয়নি। বহুদিন পর চিরচেনা ক্লাসরুম, বন্ধুমহলদের সাথে এক বেঞ্চে বসে মনটা বেশ ফুরফুরেই ছিল। এর মধ্যেই প্রিন্সিপাল স্যার স্নিগ্ধাকে অফিস কক্ষে ডেকেছেন। স্নিগ্ধা ফুরফুরে মনে অফিস কক্ষে ঢোকার পর বেশ অবাক হলো প্রিন্সিপাল স্যারের কক্ষে উচ্চ চৌধুরীকে দেখে। স্নিগ্ধাকে দেখা মাত্রই উচ্চ বলে উঠল, ভালো থাকবেন স্যার, আমি স্নিগ্ধাকে নিয়ে যাচ্ছি। প্রিন্সিপাল স্যার সৌজন্যের হাসি হাসলেন। স্নিগ্ধা অবাক চোখে তাকিয়েছিল স্যার আর উচ্চের দিকে। উচ্চ হাসি প্রশস্ত করে স্নিগ্ধার হাত চেপে প্রিন্সিপাল স্যারের কক্ষ থেকে বের হলো। স্নিগ্ধা হাত ছাড়িয়ে কিছু বলতে নেবে, এর মাঝে উচ্চ কিছু একটা স্প্রে করলো স্নিগ্ধার মুখে। এরপর আর কিচ্ছু মনে নেই স্নিগ্ধার। যখন চোখ খুলেছিল তখন নিজেকে একটা কক্ষের বিছানায় আবিষ্কার করেছিল। পাশে নজর যেতেই দেখেছিল উচ্চ হাতের ওপর মাথা ভর দিয়ে তার দিকে মুচকি হেসেই চেয়ে আছে। হতচকিত হয়ে স্নিগ্ধা বিছানা থেকে নামতে গিয়ে পড়ে গেল, তবুও নিজেকে টেনে হেঁচড়ে দেয়ালের সাথে লেপটে বসলো। উচ্চ স্নিগ্ধাকে কোথাও বসাচ্ছে অনুভব হতে স্নিগ্ধা ভাবনা থেকে বেরিয়ে আসলো। হাফছা লাইটের আলোয় চারিদিকে নজর বুলাতেই দেখলো তারা এখন বাগানে এসেছে। উচ্চ স্নিগ্ধাকে দোলনায় বসিয়ে নিজেও পাশে বসে পা দিয়ে দোলনা মৃদুভাবে দোলাচ্ছে। স্নিগ্ধা উপলব্ধি করলো এখন বেশ রাত হয়েছে। মাথার ওপর পূর্ণ চাঁদ উঠেছে। চারিদিকে নানা রকমের ফুল গাছ লাগানো আছে। মৃদু বাতাসের সাথে সাথে ফুল গাছগুলো আপন মনে তুলছে আর ঘ্রাণ সুভাষিত করছে চারিদিক। শান্ত, স্নিগ্ধ, মনোরম পরিবেশ। যে কারণে ভালো লাগবে এমন পরিবেশ। তবু এত সবের মাঝে স্নিগ্ধা এখন বাড়ির কথা ভাবছে। সেই সকালে মায়ের, আদিত্যের সবার মুখ দেখে বেরিয়েছিল, আর এখন রাত। পরিবারের কেউ কোথাও নেই আশেপাশে। আছে শুধু অচেনা অসভ্য একটা মানুষ, যাকে প্রচন্ড ঘৃণা করে স্নিগ্ধা। স্নিগ্ধা ভাবছে তাকে খুঁজে না পেয়ে তার মা, ভাই, পরিবারের সকলের কি অবস্থা হচ্ছে। মা নিশ্চয়ই তাকে খুঁজে না পেয়ে প্রচুর কান্নাকাটি করছে। শেহরাম, আদিত্য হয়তো এখনো হাল ছাড়েনি। এদিকে ওদিকে তাকে অনেক খুঁজছে। পরিবারের অবস্থান সম্পর্কে ভাবতেই স্নিগ্ধার বুক ভারী হয়ে উঠল। বুক ফেটে কান্নারা বেরিয়ে আসতে চাইল। কাঁদছো কেন? খিদে পেয়েছে? খিদের জন্য কাঁদছো? উচ্ছের প্রশ্নে কোনো উত্তর দিল না স্নিগ্ধা। নীরবে অশ্রু জল বিসর্জন দিতে লাগলো। উচ্চ উঠে দাঁড়ালো, স্নিগ্ধার হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, পরিবারের কথা মনে পড়লো, কিছু করার নেই আমার। যতদিন না অবধি তোমার মনে আমার জন্য ভালোবাসার জন্ম না নিচ্ছে, এখান থেকে কোথাও যেতে পারবে না। এখন চলো। উচ্চ স্নিগ্ধার হাত টেনে ধরে এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। দুধারে বিভিন্ন ফুলের গাছ। কিছু দূর যেতেই স্নিগ্ধা দেখলো একটা টেবিলে কয়েকটা মোম জ্বালিয়েছে, আর সেখানে খাবার ঢাকনা দিয়ে ঢেকে রাখা আছে। পাশাপাশি দুটো চেয়ার রাখা আছে। উচ্চ স্নিগ্ধাকে সেখানে বসিয়ে নিজেও স্নিগ্ধার পাশে বসলো। প্রিয়ময় একটা প্রহর। আজকে যদি আমায় ভালোবাসতে তাহলে প্রহরটা অনেক সুন্দর উপভোগ করতে পারতে, তুমি সাথে আমিও। কিন্তু তুমি তো আমায় ভালোবাসো না, আর কি করার। নাও, হাঁ করো। মৃদু স্বরে স্নিগ্ধা মুভির দিকে কিছুক্ষণ চেয়ে উচ্চের দিকেই তাকালো। স্নিগ্ধার মুখের সামনে উচ্চ খাবার ধরে তার দিকেই চেয়ে আছে। চারিদিকে মোম আর চাঁদের আলো ছাড়া অন্য কোনো আলোই নেই। জ্বলন্ত মোমের আলোয় উচ্চর মুখশ্রী বেশ সুন্দর দেখাচ্ছে। না চাইতেও স্নিগ্ধা
কিছুক্ষণ চেয়ে রইল সেই মুখশ্রীর পানে। এভাবে চেয়ে থাকার সুযোগ তুমি অনেক পাবে। আমি পুরোটাই তোমার। চেয়ে থাকার অনেক সময় আছে। আপাতত খেয়ে নাও, অনেকক্ষণ যাবো তো কিছুই খাওয়া হয়নি তোমার। শান্তস্বরে স্নিগ্ধা নজর সরিয়ে ফেলল, মুখশ্রী ঘুরিয়ে অন্যদিকে চাইল, যার মানে হচ্ছে সে খাবে না উচ্ছের হাতে। উচ্চ আর বার কয়েক ডাকলো স্নিগ্ধাকে। স্নিগ্ধা কিছুতেই মুখ এদিকে ঘোরাচ্ছে না দেখে কিছু রাগ দেখিয়ে উচ্চ স্নিগ্ধার মুখে এদিকে ঘুরিয়ে মুখে খাবার ঢুকিয়ে দিল। স্নিগ্ধার প্রচুর কান্না পেল, মুখে খাবার রেখেই ফুপিয়ে কান্না করে উঠল। উচ্চ মুহূর্তে নরম হয়ে গেল, দুহাত দিয়ে স্নিগ্ধার গাল স্পর্শ করে অস্থির কণ্ঠস্বরে বলে উঠল, প্লিজ কান্না থামাও। কাঁদছো কেন? তুমি অসুস্থ হয়ে পড়বে বলেই তো আমি খাইয়ে দিচ্ছিলাম তোমায়। কাঁদছো কেন এভাবে? অস্থির কণ্ঠস্বরে। স্নিগ্ধা কান্না থামালো না, কান্নার বেগ আরো বৃদ্ধি করলো। উচ্চ কি করবে বুঝে উঠতে পারল না। স্নিগ্ধার এমন ফুপিয়ে কান্না করায় অস্থির হয়ে উঠেছে উচ্চর মন। অন্ধকার অম্বর আজকে পূর্ণিমার আলোয় আলোকিত হয়ে উঠেছে। জানলা ধারে এক দৃষ্টিতে চাঁদের দিকেই চেয়ে আছেন কল্যাণী। তার কক্ষে এখন পিনপন নীরবতা বিরাজমান। কক্ষের মধ্যে মিতালি সারু ঠায় দাঁড়িয়ে আছে কল্যাণীর পিছনে। নীরবতাকে চাপিয়ে ভারী কণ্ঠে কল্যাণী বলে উঠলেন, আদিত শেরহাম নেহাল বাড়িতে আসেনি এখনো? ভারী কণ্ঠে। মিতালি নিভিয়ে আসা কণ্ঠস্বরে বলে উঠলেন, ওরা এখনও আসেনি, স্নিগ্ধকে খুঁজছে। ঐশব চৌধুরীর বাড়িতে গিয়েছে। ঐশব চৌধুরীর বাড়িতে তার মা রয়েছে, কিন্তু তিনি জানাননি যে ওনার ছেলে আমাদের স্নিগ্ধকে উঠিয়ে নিয়ে গেছেন। নিভে আসা কণ্ঠস্বরে। কল্যাণী কিয়ৎক্ষণ চুপ থেকে বলে উঠল, ওদের বাড়িতে ফিরতে বলো, আর খোঁজ করা লাগবে না। আমার বিশ্বাস আছে উৎস চৌধুরী স্নিগ্ধার কোনো ক্ষতি করবে না। উৎস চৌধুরী নিজে স্নিগ্ধাকে বাড়িতে দিয়ে আসবে। দি, তুমি কিভাবে বুঝলে ঐশব চৌধুরী স্নিগ্ধার কোনো ক্ষতি করবে না? অবাক স্বরে মিতালির প্রশ্নে দীর্ঘশ্বাস ফেললেন কল্যাণী। চাপা কণ্ঠস্বরে বলে উঠলেন, ওকালতি করতে করতে মানুষের মনোভাব আমি বেশ ভালো করেই বুঝতে সক্ষম হয়েছি। উৎস চৌধুরীর মনোভাব খারাপ নয়, সেটা আমি সেদিনই পর্যবেক্ষণ করে ফেলেছিলাম। তোমার শুনতে অবাক লাগলেও সত্য এটা। উৎস চৌধুরী বলেছিল তার থেকে বেটার স্নিগ্ধার জন্য কেউ হবে না, কথাটা সত্য। চাপা কণ্ঠস্বরে। সারু মিতালি অবাক হলো। সারু অস্পষ্ট স্বরে বলে উঠল, উনি যদি ভালো হন তাহলে স্নিগ্ধাকে এভাবে অপহরণ কোন উদ্দেশ্যে করলেন? অস্পষ্ট স্বরে। উৎস চৌধুরী শুধু এটা দেখাতেই স্নিগ্ধাকে নিয়ে গেছেন যে আমরা চাইলেও স্নিগ্ধাকে ওনার থেকে সরাতে পারবো না। এসব বাদ দাও। আদিত শেরহাম নেহালকে বলো বাড়িতে ফিরতে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে ল্যাম্প পোস্টের আলোয় রাস্তার ধারে বসে আছে শেহরাম, আদিত্য ও নেহাল রায়। সারাদিন খুঁজেও কোথাও পায়নি স্নিগ্ধাকে। উচ্চ চৌধুরীর বাড়িতে গিয়েও লাভ হয়নি, সেখানে সে নেই। আদিত্য উচ্ছের নাম থানায় স্নিগ্ধাকে অপহরণের মামলায় দিয়ে এসেছে। তারাও উৎস আর স্নিগ্ধাকে খুঁজছে। আদিত্য ক্লান্ত দেহ নিয়ে চুপ করেই বসে আছে। বোনকে কোথাও না পেয়ে প্রায় পাগল হয়ে গেছে আদিত্য। নেহাল রায় আদিত্যের কাঁধে হাত দিলেন। আদিত্য নিভে যাওয়া কণ্ঠে বলে উঠল, আমার বোনকে অপহরণের মূল্য বেশ ধোকাতে হবে উৎসব চৌধুরীকে। শুধু একবার পেয়ে নি। নিভে যাওয়া কণ্ঠস্বরে। নির্লিপ্তভাবে চিঠির কথাগুলো মনে মনে আওড়ালো স্নিগ্ধা। শেষে স্নিগ্ধার চোখে আটকে গেল ভালোবাসি শব্দটাতে। তাচ্ছিল্যের হেসে স্নিগ্ধা বিছানা থেকে উঠল। হাঁ করে তাকিয়েছো কেন? মুখ খোলো। মৃদু স্বরে। স্নিগ্ধা উচ্ছের মুখশ্রীর পানে তাকিয়ে আছে। অনেকটা উচ্ছ্বাস নিয়ে তাকিয়ে আছে তার মুখশ্রী পানে। এক হাতে পায়েসের বাটি, আরেক হাতে এক চামচ পায়েস স্নিগ্ধার মুখের সামনে ধরে রেখেছে। স্নিগ্ধা মুখ হাঁ করল না, গম্ভীর স্বরে বলে উঠল, অসভ্যর মতো কিডন্যাপ তো করে এনেছেন, কোথায় এনেছেন তা বললে খুশি হতাম। গম্ভীর স্বরে। উৎসব ভাবুক চেহারা করল। স্নিগ্ধার কথার ফাঁকে পায়েস ভর্তি চামচটা স্নিগ্ধার মুখে প্রবেশ করিয়ে দিল। স্নিগ্ধা ভ্রু কুঁচকে উৎসের দিকে তাকালো। উৎস স্নিগ্ধার এহের মুখশ্রী দেখে মৃদু হেসে বলে উঠল, আমরা চট্টগ্রাম যাচ্ছি, জেদ বাদ দিয়ে খেতে থাকো। চট্টগ্রামের কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল স্নিগ্ধার। চট্টগ্রাম? কোথায় ঢাকা আর কোথায় চট্টগ্রাম? স্নিগ্ধা রাগান্বিত স্বরে বলে উঠল,
আপনি চরম লেভেলের একটা অসভ্য লোক। আমায় কেন এখানে এনেছেন? নাটক করেন? হ্যাঁ, যত সব অসভ্য লোক। আমি বাড়ি যাব, আমাকে বাড়িতে ফিরিয়ে দিন। রাগান্বিত স্বরে উচ্চ ভাবুক স্বরে বলে উঠল, অসভ্য কি করেছি আমি? আচ্ছা, অসভ্য যখন বলেছো, এদিকে আসো। কর একটা চুমু খেয়ে যেই ট্যাগ দিয়েছো ওই ট্যাগ অর্জন করি। হানিমুন করতে এলাম, একদিনও হলো না আর বাড়িতে ফিরতে চাইছো? হানিমুন করতে এলাম, একদিনও হলো না আর বাড়ি ফিরতে চাইছো? আমাকে কে কি আর তোমার ভাই বাজাজ পেয়েছো যে ঘুরতে এসে দুদিন হতে না হতে বাড়িতে চলে যাব? শোনো মেয়ে, ভালোবেসে খাইয়ে দিচ্ছি, চুপচাপ আমার ভালোবাসা উপভোগ করো। রাগ উঠালে তোমার চুমু খাওয়া শুরু করো। নিশ্চয়ই এটা চাও না, তাই চুপ করে যা করছি তা সহ্য করো। ভাবুক স্বরে স্নিগ্ধা ভ্রু উচকেই রইল, তবে কিছু বলল না। উচ্চ স্নিগ্ধার নীরবতা দেখে মুচকি হাসলো। সযত্নে পায়েস খাওয়ানো শেষ হলে উচ্চ বলে উঠল, এই শুভ্র থ্রি পিসে তোমার সুন্দর লাগছে। শুভ্র স্নিগ্ধা, উৎস চৌধুরীর পছন্দ আছে বলতে হবে। স্নিগ্ধা উত্তর করল না, চুপচাপ নাস্তা শেষ করলো উচ্ছের হাতে। পরিবার থেকে আলাদা করে সুদূর এই চট্টগ্রামে এনে হাদুর মাখিয়ে নিজ হাতে খাইয়ে দিচ্ছে। স্নিগ্ধার কাছে বিষয়টা জুতা মেরে গুরুদানের মতোই ঠেকলো। তুমি কি তৈরি সুন্দর একটা দিন উপভোগ করার জন্য? আশা করি এবার চিঠি দিবস অন্যতম কাটবে তোমার। মুচকি হেসে স্নিগ্ধা কিছু বলল না, বরাবরের মতোই নীরব থাকলো। টিস্যু দিয়ে উচ্চ স্নিগ্ধার মুখ মুছিয়ে দিয়ে উঠল। স্নিগ্ধার হাত ধরে স্নিগ্ধাকে দাঁড় করালো, চলো যাওয়া যাক। বলে হাঁটা ধরলো বাড়ির বাইরে যাওয়ার জন্য। শুধু চট্টগ্রাম আনার কারণ? স্নিগ্ধার প্রশ্নের উত্তর উচ্চ স্নিগ্ধার দিকে না ফিরেই দিল। ওখানে থাকলে কি আর তোমার ভাই বাদাস তোমার আমার প্রেম জমতে দিত? না, তাই এখানে আসা। এটা আপনার বাড়ি? কোথায় যাবেন আমাকে নিয়ে? এই বাড়িতে কেউ থাকে না? বাড়িটা বাবার নামক অযোগ্য ব্যক্তিরা থাকাকালীন বানানো হয়েছে। আমরা এই বাড়িতে থাকতাম, মা বাড়িটাকে ভালোবাসেন। এখানে আমার দুঃসম্পর্কের মামা মামি থাকেন। বাবা হঠাৎ করে চলে যাওয়ার পর মামির সাথে দেখা হয় মায়ের। মা অনেক ভেঙে পড়েছিল, মামি মাকে সামলিয়েছে। সেই থেকেই ওখানে মামি আর ওনার স্বামীকে মামা ডাকি। ওনাদের 2 মেয়ে 1 ছেলে, মায়ের কেউ ছিল না। আমারও ঢাকা চলে যাওয়ার ঠিক করেছি, মামিদের অবস্থা ভালো ছিল না, তাই ওনাদের ওখানে থাকতে বলেছেন। মা বছরে একবার এখানে আসেন। আপাতত কোথায় যাব গেলে দেখতে পাবে। স্নিগ্ধা আর কিছু জিজ্ঞেস করলো না। উচ্চ স্নিগ্ধাকে গাড়িতে উঠিয়ে বসালো, স্নিগ্ধাও তার পাশে বসলো। প্রায় আধা ঘন্টা জার্নি শেষ করে গাড়ি একটা পার্কের সামনে এসে দাঁড়ালো। গাড়ি পার্ক উচ্চ করে নেমে দাঁড়ালো গাড়ি থেকে। নেমে স্নিগ্ধার কাছে এসে গাড়ির দরজা খুলে হাত বাড়িয়ে দিল এই পাশে, আশায় যে স্নিগ্ধা তার হাত ধরে বেরিয়ে আসবে, কিন্তু না, স্নিগ্ধা নিজ থেকেই বেরিয়ে আসলো। উচ্চ নিজের বাড়ানো হাতের দিকে চেয়ে মুচকি হাসলো। আমরা বর্তমানে ভিসি পার্কে এসেছি। ফেব্রুয়ারিতে এখানে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়। চারিদিকে নানান ফুল, পার্কের মনোরম পরিবেশ, ফুল আর ফুল। এখনও তো ফুল না থাকলেও চলবে, কারণ আমার পাশে তুমি নামক ফুল আছে। মৃদু হেসে স্নিগ্ধা কিছু বলল না। উচ্চ স্নিগ্ধার হাত ধরে পার্কের টিকিট কেটে ভিতরে ঢুকলো। আসো, প্রথমে আর্ট প্রদর্শনী ঘুরে আসি, এরপর আশেপাশে ঘুরি। উচ্ছের কথা মতো আর্ট প্রদর্শনীতে গেল স্নিগ্ধা আর উচ্চ। নানা ধরনের আর্ট দেখে স্নিগ্ধা চেয়ে চেয়ে পর্যবেক্ষণ করতে লাগলো সবটা। একদিকে স্নিগ্ধা আর্ট পর্যবেক্ষণ করছে, অন্যদিকে উচ্চ স্নিগ্ধার মুখশ্রী পর্যবেক্ষণ করছে। স্নিগ্ধার এমন কৌতূহলী মুখশ্রী দেখে মুচকি হেসে উঠল উচ্চ। স্নিগ্ধা নজর ঘুরিয়ে উচ্ছের দিকেই তাকালো। উচ্চ বুকে হাত দিয়ে বলে উঠল, মেয়ে, এভাবে হুঠাৎ তাকাতে নেই, হার্টবিট মিস হয়ে যায়, বোঝো না? আমি মরে তোমার বিধবা আর আমার বাচ্চাদের বাবা হাতে করতে চাই না। বুকে হাত দিয়ে যত সব ফালতু কথা আপনার মুখেই আসে। বিরক্ত মাখা কণ্ঠস্বরে আমার মৃত্যুর কথা শুনে বুঝি তোমার বুক হাহাকার করছে? এত ভালোবাসো? ভালো না বাসলে তো বলতে নাই যত সব ফালতু কথা, আমার মুখে মানায় না। উফ জান, এত ভালোবাসো আগে জানতাম না। ধীর কণ্ঠস্বরে আপনার মতো অসভ্য লোক আগে কখনো দেখিনি। একটাও কথা বলবেন না আর। রাগান্বিত স্বরে উচ্চ মিটি মিটি হাসলো, ঠোঁটে ঠোঁট চেপে বলে উঠল, অসভ্য হলেই তোমারই তো। তোমাকে রাগাতে আমার এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না। মিটি মিটি হেসে আপনাকে আমার প্রচুর অসহ্য লাগে। আপনার থেকে মুক্তি পেলে আমি আমার জীবনের সব থেকে বেশি খুশি হব। রাগান্বিত স্বরে উচ্চ প্রতিক্রিয়াবিহীন হলো, শান্ত চোখে স্নিগ্ধার দিকেই তাকিয়ে রইল।
স্নিগ্ধা উৎসের মুখশ্রী পানি তাকালো। উৎসের চোখে চোখ পড়তেই থমকে গেল স্নিগ্ধা। অদ্ভুত চাহনি উৎসের। সকাল থেকে বমি করতে করতে বেশ দুর্বল হয়ে পড়েছে শাহরুখ। কিছু খেতে পারছে না, খেলেই বমি করে ফেলে দিয়েছে। শেহরাম বিছানায় শুয়ে থাকা শাহরুর দিকে এক দৃষ্টিতেই চেয়ে আছে। মেয়েটা অনেক ঝিমিয়ে গেছে। কতটা দুর্বল হলে চোখ মুখ শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে শাহরুর। শেহরাম দীর্ঘশ্বাস ফেলল, নিচু স্বরে বলে উঠল, শারু, কেমন লাগছে? বেশি খারাপ লাগছে? ডাক্তারের কাছে যাই? নিচু স্বরে। শাহরু চোখ মিলিয়ে শেহরামের দিকেই তাকালো। দুর্বল অস্পষ্ট স্বরে বলে উঠল, ঠিক আছি, ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, ঘুমাবো। শেহরাম শাহরুর কথার ওপরে আর কোনো কথা বলল না। শুকনো ঢোক গিলে উঠে গিয়ে শাহরুর পাশে বসলো। শাহরুর হাত শক্ত করে ধরে শাহরুর কপালে আলতো করে চুমু খেলো। মৃদু স্বরে বলে উঠল, ভালোবাসি তোমায়। মৃদু স্বরে। শাহরু শুনল না, ঘুমে আচ্ছন্ন হলো। শেহরাম কিয়ৎক্ষণ ওভাবে থেকে উঠে চলে গেল। বিকালে ছাপিয়ে প্রায় সন্ধ্যা নেমে আসবে এমন ভাব। উৎস স্নিগ্ধাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে এসে এখন পতেঙ্গা এসেছে। চারিদিকে মানুষের ভরপুর। সূর্যও আস্ত যাচ্ছে। সবাই সবার মতো খুশ মেজাজে প্রিয়জনের সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। পরিবেশটা ভীষণ পছন্দ হবে যে কারোরই, কিন্তু স্নিগ্ধার হলো না। খানিকটা বিরক্ত বোধ করলো। উৎস স্নিগ্ধার হাত ধরে পানিতে পা ভিজিয়ে ধারে হাঁটা শুরু করলো। আজকের দিনটা কেমন লেগেছে তোমার? উৎসের প্রশ্নে স্নিগ্ধা খানিকক্ষণ চুপ থেকে বলে উঠল, ভালো লেগেছে, তবে আপনি সাথে ছিলেন দেখে ভালোটার থেকে বিরক্ত লেগেছে বেশি। কেন এমন করছেন আমার সাথে? আমার এমন জোড়াজোড়ি ভালো লাগছে না। আমাকে বাড়িতে ফিরিয়ে দিন। আমার দ্বারা কখনো সম্ভব না আপনাকে ভালোবাসা। আপনি কেন বুঝতে চাচ্ছেন না? প্রথম দেখাতে আপনি এত সব করতে কিভাবে পারলেন? একটা মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে তাকে কিভাবে পরিবার থেকে দূরে সরিয়ে তুলে আনতে পারেন? জোর করে ভালোবাসা আদায় করা সম্ভব নয়, কখনোই নয়। উৎস স্নিগ্ধার অদ্ভুত কণ্ঠস্বরের বাক্য বচন শুনে নির্লিপ্তভাবেই তাকালো স্নিগ্ধার মুখশ্রী পানে। স্নিগ্ধা নিচের দিকেই তাকিয়ে আছে। চোখের কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ছে। উৎসের ভালো লাগলো না বিষয়টা। হ্যাঁ, আসলেই তো জোর করে ভালোবাসা হয় না। উৎস ভালোবাসে দেখে কি স্নিগ্ধাকেও ভালোবাসতে হবে নাকি? উৎস ভাবলো। ভাবতে ভাবতেই বলে উঠল, বুঝলাম তোমার ভালো লাগছে না, চলো যাওয়া যাক। উৎস স্নিগ্ধার হাত ছাড়ল না। মানুষের গায়ের সাথে স্পর্শ না লেগে ওভাবেই স্নিগ্ধাকে নিয়ে সিঁড়ি দিয়ে যেতে লাগলো। গাড়ি যেখানে রেখে এসেছে সেখানে যেতে যেতে পথে দাঁড়ালো উৎস। চারিদিকে অনেক কিছুর দোকান। দোকানের মধ্যে কিছু একটা নজরে আসতেই উৎস স্নিগ্ধাকে নিয়ে দোকানে গেল। একটা ডিজাইন করা কাঠের আয়না, 2 জোড়া কাচের লাল ছুরি, কালো টিপ ও কাজল কিনল। নিজ হাতে স্নিগ্ধার হাতে কাচের চুড়ি পরিয়ে দিল। টিপের পাতা থেকে একটা টিপ নিয়ে স্নিগ্ধার কপালে পরিয়ে দিল। কাঠের আয়নাটা স্নিগ্ধার সামনে ধরেই মৃদু কণ্ঠে বলে উঠল, দেখো, তোমাকে টিপ দেওয়াতে কত সুন্দর দেখাচ্ছে। কাজল তো আমি পরিয়ে দিতে পারবো না, পরে আয়না দেখো, অপরূপ সুন্দর লাগে তোমায়। স্নিগ্ধা আয়নায় তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ তাকিয়ে উৎসের চোখের দিকে তাকালো। স্নিগ্ধার অদ্ভুত লাগলো। উৎসের চোখে অন্যরকম কিছু একটা আছে। যে অন্যরকম কিছু আছে আজ অবধি স্নিগ্ধা কারোর চোখে দেখেনি। তার জন্য মিনিট 10 মতো অন্ধকারে বসে আছে স্নিগ্ধা। মোম নিভু নিভু হয়ে আসার পর উৎস উঠে বাড়ির ভিতরের দিকে চলে গিয়েছে। ভিতরে যাওয়ার মিনিট 2 মাঝে মোম নিভে গেছে আর স্নিগ্ধাও অন্ধকারে একা বসে আছে। পরিবারের চিন্তায় স্নিগ্ধা এতটাই মত্ত হয়েছে চারিদিকের অন্ধকারে তার একটুও ভয় অনুভব হচ্ছে না। অবশ্য এত বেশিও অন্ধকার নয়। চাঁদের আবছা আলোয় আলোকিত হয়েই রয়েছে চারদিক। একা একা ভয় করছে অন্ধকারে। ভাবনায় মতো থাকায় হুট করে উৎসের কণ্ঠস্বর শুনতে পেয়ে হতচকিত হলো স্নিগ্ধা। আবছা আলোয় দেখল উৎস তার পাশের চেয়ারেই বসেছে। স্নিগ্ধা আর চোখে তাকালো। হুট করে উৎস আলোতিময় কিছু একটা স্নিগ্ধার সামনেই তুলে ধরল। স্নিগ্ধা ভ্রু কুঁচকে পূর্ণ দৃষ্টিতে তাকাতেই দেখতে পেল একটা কাঁচের জারের মধ্যে অনেকগুলো জোনাকি পোকা। জোনাকি পোকায় আলোয় স্নিগ্ধা উৎসের দিকে তাকালো। উৎস এক দৃষ্টিতে তার চোখের দিকেই তাকিয়ে আছে। স্নিগ্ধা এক নজর সেই দৃষ্টি পর্যবেক্ষণ করে নিজের দৃষ্টি সরিয়ে ফেলল। উৎস সেই জারের মুখ খুলে দিয়েছে।
জোনাকি পোকা একে একে বেরিয়ে আসছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। পরিবেশটা স্নিগ্ধের ভালো লাগলো না শুধু উৎসের উপস্থিতি। উৎস আসার সময় সাথে করে মোম নিয়ে এসেছে। 3টা মোম জ্বালালো সে। স্নিগ্ধার মুখশ্রীর পানি তাকিয়ে বিরহস্য কণ্ঠে বলে উঠল, ভাবলাম কই একটু আসবে, তা নয় মুখ গম্ভীর করে বসে আছো, একদম নিজের ভাইয়ের মতো হয়েছো। তোমার ভাই যেমন আমার বোনের সামনে মুখ গম্ভীর করে রাখে, তেমনই তুমি আমার সামনে মুখ গম্ভীর করে রাখো। বিরস কণ্ঠে স্নিগ্ধা ব্রুক উচকে উৎসের মুখশ্রীর পানি তাকালো। উৎসের বাক্য বচন কিয়ৎক্ষণ মস্তিষ্কে আওড়ালো। বোন? উৎস বোন বলে কাকে বোঝাচ্ছে? স্নিগ্ধা গমগমে স্বরে বলে উঠল, বোন? কে আপনার বোন? গমগমে স্বরে। উৎস চুপ করেই রইল, দৃষ্টি নত করে। কিয়ৎক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর উৎস ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো। স্নিগ্ধার মুখশ্রীর পানি তাকালো, ধীর কণ্ঠস্বরে বলে উঠল, তুমি যেহেতু আমার ভালোবাসা, সেহেতু তোমার সবটা জানার অধিকার আছে। লম্বা একটা শ্বাস নিয়ে ইলা হচ্ছে আমার বোন। ধীর কণ্ঠে স্নিগ্ধা কিঞ্চিত চোখ বড় বড় করে তাকালো উৎসের দিকে। অবাক স্বরে বলে উঠল, ইলাদি আপনার বোন মানে কিভাবে সম্ভব? অবাক স্বরে উৎস আবারও দীর্ঘশ্বাস ফেলল। মৃদু স্বরে বলল, আমার মা আমার বাবার লাভ ম্যারেজ হয়েছিল। মায়ের পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না। মা বাবাকে অনেক ভালোবেসেছিল এবং এখনও বাসে। আই থিঙ্ক আমার যখন 6 বছর বয়স, তখন বাবা অন্য এক মহিলার জন্য আমাকে আর মাকে ছেড়ে চলে যায়। বাবা আর সেই মহিলার মেয়ে হচ্ছে ইলা। সম্পর্কে তো বোনই হয়, সৎ বোন। দীর্ঘ 25 বছর পর ওনার সাথে 3 মাস আগে আমার দেখা হয়েছে। ওনার হার্ট প্রবলেম ছিল, সার্জারিটা আমি করেছিলাম। মৃদু স্বরে স্নিগ্ধা অবাক চোখে উৎসের দিকেই তাকিয়ে আছে। উৎসের দৃষ্টি এখন জ্বলন্ত মোমের দিকে। অস্পষ্ট স্বরে বলে উঠল, ইলাদির বাবা আপনারও বাবা? অস্পষ্ট স্বরে উৎস তাচ্ছিল্যের হাসলো, বলল, যে বাবা নিজের 6 বছরের ছিল স্ত্রীকে ফেলে অন্য মহিলার হাত ধরে চলে যায়, সে বাবা হওয়ার যোগ্য নয়। আমি ওনাকে মনে প্রাণে ঘৃণা করি, বাবা হিসেবে মানি না। তাচ্ছিল্যের হেসে উৎস আর বসে থাকলো না, উঠে দাঁড়িয়ে স্নিগ্ধার হাত ধরে স্নিগ্ধাকে বাড়ির ভিতরে নিয়ে যেতে লাগলো। স্নিগ্ধা অবাক চোখে উৎসের দিকে চেয়ে রইল। বাড়ির ভেতরে কাঙ্ক্ষিত কক্ষের সামনে এসে দাঁড়ালো উৎস। পিছন ফিরে স্নিগ্ধাকে উদ্দেশ্য করে বলে উঠল, তোমার রুম, এখানে থাকবে আজকে থেকে। উৎস পাশের রুমে চলে গেল। স্নিগ্ধা তখনও ঠায় দাঁড়িয়েই রইল। বেয়াদব অসভ্য চরিত্রহীনের পাশাপাশি লোকটা অদ্ভুত। ভাবতে ভাবতেই স্নিগ্ধা ঘরে প্রবেশ করলো। রাত প্রায় 3টার কাছাকাছি। আদিত্য নির্ঘুম। স্নিগ্ধা কোথায় আছে, কোন অবস্থায় আছে ভেবে ভেবে অস্থির হচ্ছে আদিত্য। রুমে জ্বলন্ত লাইটের আলো বিষের মতো ঠেকছে আদিত্যের কাছে। রুমের দরজায় ঠক ঠক আওয়াজে দরজার দিকে ধীর পায়ে এগিয়ে গেল আদিত্য। দরজা খুলে দেখলো কল্যাণী দাঁড়িয়ে আছে। এখনো ঘুমাসনি কেন? স্নিগ্ধা কোথাও নেই, কোথাও খুঁজে পাইনি। এই অবস্থায় আমি ভাই হয়ে কিভাবে ঘুমাবো মা? অহেতুক অস্থির হচ্ছিস। উৎস চৌধুরীর উপর আমার ভরসা আছে, স্নিগ্ধার কোনো ক্ষতি হবে না। ভাবছি কি জানিস? মৃদু স্বরে কিভাবে ভরসা করছো ওই অসভ্য লোকটাকে? ওর সাহস হয় কি করে আমার বোনকে উঠিয়ে নিয়ে যাওয়ার? একবার শুধু পেয়ে নেই, ওর খবর করে ছাড়বো। রাগান্বিত কণ্ঠস্বরে অযথা রাগ করিস না। আমি যখন বলছি উৎস চৌধুরী স্নিগ্ধার ক্ষতি করবে না, মানে করবে না, এটা নিয়ে ভাবিস না। মনে করে নেই স্নিগ্ধা প্রাণবন্ত হওয়ার জন্য একটা ট্যুরে গিয়েছে। এখন আমার ভাবনা, কথা শুন, কালকে ইলার পরিবারকে ডিনারে ইনভাইট করব, তোর আর ইলার বিয়ের কথা বলতে। এক নিঃশ্বাসে কল্যাণী এক নিঃশ্বাসে কথাগুলো বলেই হাঁপাচ্ছে। আদিত্য নির্ভীক হয়ে চেয়ে আছে কল্যাণীর দিকে। বিছানার পাশেই থাকা টেবিল থেকে গ্লাস ভর্তি জল নিয়ে কল্যাণীর সামনে ধরল আদিত্য। কল্যাণী পানিটুকু জল খেয়ে তাকালো আদিত্যের দিকে। আদিত্য নির্লিপ্তভাবে গ্লাস হাতে নিয়ে পুনরায় টেবিলে রেখে দিয়ে মায়ের মুখশ্রীর পানে তাকিয়ে মৃদু স্বরে বলে উঠল, বিয়ের কথা না তুললেই কি নয়? আমি ইলাকে আমার সাথে জড়াতে চাই না। মৃদু স্বরে কল্যাণী তীর্যক ভাবে তাকালো আদিত্যের দিকে। মুখশ্রী খানিকটা কঠোর করে বলে উঠলেন, সবটা মজা পেয়েছ? মেয়েটাকে ভালোবাসারে একসাথে থাকার স্বপ্ন দেখিয়েছ। মেয়েটা তোমায় অসম্ভব ভালোবাসে। এত যে অপমান করো, তবু তুমি করে এখন তুমি ওকে ভালোবাসো না, বিয়ে করতে চাও না বলে মেয়েটার মন বিষিয়ে
তুলো না। আমি স্পষ্ট কথা, ইলার সাথেই তোমার বিয়ে হবে। কালকে আমরা এটা নিয়ে দুই পরিবার ডিসকাস করব। তোমার মতামত আর গ্রহণযোগ্য নয়। আমি যা বলবো তাই হবে। কঠোর কণ্ঠস্বরে কল্যাণী আর দাঁড়ালেন না, হন হন করেই বেরিয়ে গেলেন। আদিত্য মনে মনে হাসল। যেখানে জীবনের নিশ্চয়তা নেই সেখানে নিষ্পাপ একজনকে নিজের সাথে জড়িয়ে তাকেও অনিশ্চয়তায় ভোগান্তি করার আদিত্য অনিচ্ছুক, ভীষণভাবে অনিচ্ছুক। এত অনিচ্ছুকতার মাঝে আদিত্য চায়, ইলাকে ভীষণ চায়, কিন্তু ওই যে অনিশ্চিত জীবন। দীর্ঘশ্বাস ফেলল আদিত্য। মাথা প্রচুর যন্ত্রণা করছে। প্রথমত স্নিগ্ধাকে কিডন্যাপ করে নিয়ে গেছে উৎস চৌধুরী। দ্বিতীয়ত সেই প্রফেশনটা আদিত্য নিজ ইচ্ছায় বিষণ্ণতায় আপন করে নিয়েছিল। এরপর হুট করে নিজ ইচ্ছাটা ছেড়ে দিয়েছিল, সেই প্রফেশন আবার ফিরে আসতে চাইছে। পরিচয় গোপন করে রেখেই প্রফেশনটা পালন করলেও তার পরিচয় লিক হয়ে গেছে এমন একটা দলের কাছে যাদের লিডারকে টাকার বিনিময়ে মার্ডার করেছিল আদিত্য। এসছে দলের নাম। আদিত্যকে খুঁজতে খুঁজতেই তারা বিপুল রায় অবধি পৌঁছে গেছে। বিপুল রায়কে গার্ড দেওয়া সকল বডিগার্ডকে খুন করে বিপুল রায়কে কিডন্যাপ করে নিয়ে গেছে এসজে গ্রুপের সদস্যরা। রাত 2টার দিকে তার ফোনে একটা মেইল আসে, সেই সাথে একটা ভিডিও ওপেন করে আদিত্য হয়েছিল। বিপুল রায়কে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে। ওনার বুকের ওপর পা দিয়ে এসজে গ্রুপের বর্তমান লিডার বিশ্রী কয়েকটা গালি দিয়ে আদিত্যকে হুমকি দিয়েছে, যদি সে তাদের কাছে আত্মসমর্পণ না করে তাহলে বিপুল রায়ের এমন অবস্থা করবে আদিত্য ভাবতেও পারবে না। আর ভাবতে পারল না আদিত্য। চুল খামচে বিছানায় বসে রইল। মাথায় তীব্র যন্ত্রণা করছে আদিত্যের। সে তো সবটা ছেড়িয়ে দিয়েছে, তবে এখন এই ঝামেলা কেন হচ্ছে? হাস্যকর লাগলেও আদিত্যের মনে একটা কথাই ঘুরছে, পাপ তার বাপকেও ছাড়ে না। জান, শুভ সকাল। শুভদের সকাল শুরু হয়েছে মানে দিনটা প্রচুর ভালো কাটবে তোমার। শুধু আজকের সকাল আর দিনটা কেন, প্রতিটা দিন প্রতিটা সকাল শুভ হোক সেই কামনা করি। কথাগুলো তোমার সামনাসামনি বলতে পারতাম, তবে বলিনি। কেন জানো? আজকে সেপ্টেম্বর মাস সূচনা, আজকে নাকি বিশ্ব চিঠি দিবস। ভাবলাম তোমায় চিঠি দেওয়া যাক। চিঠিতে প্রেম জমে বেশি, অন্যরকম অনুভূত হয়। সে যাই হোক, পাশে ব্রেকফাস্ট রাখা আছে, খেয়ে নাও এবং ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে আসো। চিঠি দিবসে একটু অন্যরকমভাবে উপভোগ করবো এবং তোমায় আজ খুশি করার সর্বোচ্চ চেষ্টা করব। তৈরি হয়ে নিচে আসো। ভালোবাসি। ইতি স্নিগ্ধার উৎস। নির্লিপ্তভাবে চিঠির কথাগুলো মনে মনে আওড়ালো স্নিগ্ধা। শেষে স্নিগ্ধার চোখ আটকে গেল ভালোবাসি শব্দটাতে। অনিচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃত হয়ে চোখে কাজল পড়ল স্নিগ্ধা। উচ্ছের কিনে দেওয়া সেই আয়নায় নিজের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে রইল সে। খারাপ দেখাচ্ছে? একটুও খারাপ দেখাচ্ছে না। মাঝে মধ্যে কদাচিৎ স্নিগ্ধা চোখে কাজল দিয়েছে, টিপ তো কোনো দিনই পড়েনি। এই প্রথম খারাপ লাগছে না দেখছে। ভাবুক হলো স্নিগ্ধা। আজকের পুরো দিনটা একবার স্মরণ করলো। না, খারাপ কাটেনি, ভালোই সুন্দর অনুভূতির সাথেই কেটেছে। তবে প্রকাশ করেনি, প্রকাশ করতেও চায়নি। কেন করবে? উৎস চৌধুরীকে সে চেনে না, চেনে শুধু একজন অসভ্য বেয়াদব হিসেবে, যে কিনা একটা মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে পরিবার থেকে আলাদা করে শুধু চট্টগ্রাম নিয়ে এসেছে কেবল জোর করেই তাকে ভালোবাসাতে। এমনটা হয় নাকি? স্নিগ্ধার একটুও ভালো লাগছে না, উল্টো অসহ্য লাগছে। 2 দিন হয়ে গেল মায়ের সাথেই কথা হয়নি। মাকে দেখেনি চোখের সামনে, ভাই বৌদি পরিবারের কাউকেই দেখেনি। কিভাবে সময় যাচ্ছে তার? বাড়িতে থাকলে নিশ্চয়ই প্রতিদিনের মতো কল্যাণী স্নিগ্ধাকে খাইয়ে দিত। উৎস তো নিজ হাতেই স্নিগ্ধাকে খাইয়ে দেয়, যদিও বিষয়টা স্নিগ্ধার পছন্দ হয় না। মায়ের কথা, পরিবারের কথা ভেবে স্নিগ্ধার কান্না এলো। ঢাকা থেকে চট্টগ্রাম বেশ দূরে। স্নিগ্ধা যদি পালিয়েও যায় কিভাবে ঢাকা ফিরবে? না আছে তার কাছে টাকা, আর না আছে বাড়িতে যোগাযোগ করার জন্য ফোন। অন্যথায় এই লোকটার কাছেই বন্দিনী হয়েই থাকতে হবে এখানে, যা স্নিগ্ধা মানতে চাইছে না। ইচ্ছে হয় না বিন্দু মাত্র। কল্যাণী কৌশল চৌধুরীকে ডিনারে দেখেছেন সপরিবারে। পরিবার বলতে কৌশিক চৌধুরী, ইলা আর প্রমীলা চৌধুরী। কৌশিক চৌধুরী কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন যে কল্যাণী কেন তাদের ডিনারে ইনভাইট করেছেন। তবুও ইলার চোরাচুরি ও সম্মান রক্ষাতে ওনারা রায় বাড়িতে আসলেন। কল্যাণী সহ বাকিদের খাবার দারবারে
ভারী তোড়জোড়। সবাই ব্যস্ত হয়ে উঠেছেন ওনাদের নিয়ে। ইলা চারদিকে নজর বুলালো, আদিত্যকে কোথাও দেখলো না। সুযোগ বুঝে মায়ের কাছ থেকে উঠে গিয়ে পা বাড়ালো আদিত্যের কক্ষের দিকে। আদিত্যের কক্ষে গিয়ে দেখলো আদিত্য কক্ষে নেই। ইলা বাছবিচার না করে বেলকুনিতে গেল। আদিত্য রেলিং ধরেই দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলা হয়ে আছে, মাঝে মাঝে চমকাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। বাতাসের সাথে সাথে সেগুলো আদিত্যের শরীরে পড়ছে। এত অশান্তির মাঝেও আদিত্য শান্তি পেল যেন। ইলা ঠোঁটে ঠোঁট চেপে নিঃশব্দেই হাসলো। পা টিপে টিপে আদিত্যের পিছু গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো। মৃদু স্বরে বলল, বিপরীত ধর্মের চার্চ পরস্পরকে আকর্ষণ করে। আপনি আমি হচ্ছি বিপরীত ধর্মের চার্চ। আপনাকে আমি আকর্ষণ করলেও আপনি বিকর্ষণ করে এখানে দাঁড়িয়ে আছেন। এটা কি ঠিক নয়? ভালোবাসি বলেই তো আকর্ষণ আকর্ষণ খেলছি, নয়তো কবে আপনাকে বিকর্ষণ করতাম।